যুক্তরাষ্ট্রের কৌশল বদল বিএনপিকে নির্বাচনে আনতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ, পর্দার আড়ালে সমঝোতা। ২১শে আগস্ট তারেক দুবাই গেলেন কেন? তারেক রহমানের বাড়ির দরজায় টানানো হলো হাইকোর্টের নোটিশ। ইবের সেই ৫ ছাত্রী আজীবন বহিষ্কার। এবার দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কৌশল বদল বিএনপিকে নির্বাচনে আনতে চায়। এতদিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে রাজনৈতিক কৌশল ছিল একটি অনির্বাচিত সরকারের ক্ষমতায় আনা, কিন্তু ভারতের সাম্প্রতিক তৎপরতা এবং ভারতের অব্যাহত চাপের ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কৌশল পরিবর্তন করেছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। যুক্তরাষ্ট্র এখন মনে করছে বিএনপিকে নির্বাচনে আনতে হবে। ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কয়েকটি বিষয়ে একমত হয়েছে। তারা মনে করছে বাংলাদেশ যে প্রক্রিয়া নির্বাচন হোক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এ ব্যাপারেও ভারতের কোনো দ্বিমত নেই। ভারত বলছে নির্বাচনে জনমতের প্রতিফলন হওয়ার কোনো বিকল্প নেই, কাজেই এ ব্যাপারে ভারতও দৃষ্টি রাখবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করবে বলেও অভিমত ব্যক্ত করেছে। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে সরকার বড় ধরনের চাপে পড়বে। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সুর পাল্টেছে এবং বিএনপিকে নির্বাচনে আনার জন্য পরামর্শ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র গত ২ বছর ধরে বাংলাদেশ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে, নানা রকম সুপারিশ করেছে এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেছে। এর মূল লক্ষ্য হলো বর্তমান সরকারকে দুর্বল করে দেওয়া, আর এ কারণে বিএনপিকে নেপথ্যে থেকে সহযোগিতা করছে এমন অভিযোগও কেউ কেউ করেছেন, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রে সুদৃঢ় দেখতে চায় এবং এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে। আর এরকম একটি বাস্তবতার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের কারণে বিএনপি অনেকটাই চাঙ্গা হয়েছে। তারা বলেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না। এখানে রাজনৈতিক কৌশলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ, পর্দার আড়ালে সমঝোতা। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবম নিরাপত্তা সংলাপ এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। আসছে নির্বাচনের আগে এই সংলাপে বসতে যাচ্ছে দুই দেশের কর্মকর্তারা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র শেহলি সাবরিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রতি বছর সেক্টর ভিত্তিক বিভিন্ন সংলাপ আয়োজিত হয়ে থাকে। এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশের রাজনীতিতে পর্যায়ক্রমে প্রতি বছর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সালে ওয়াশিংটন ডিসিতে ৮ম যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হওয়ায় এর ধারাবাহিকতায় সংলাপের নবম আসর এবছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। কবে নাগাদ এই সংলাপ হবে তার দিনক্ষণ মুখপাত্র না জানালেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে সেপ্টেম্বরের শেষ দিকে তা হতে পারে। ঢাকা ওয়াশিংটনের সাম্প্রতিক বৈঠকগুলোতে নিয়মিত নাকি বিশেষ পর্যায়ে, এমন প্রশ্নে মুখপাত্র শেহলি সাবরিন বলেন, সাম্প্রতিক বৈঠক, সংলাপ কিংবা উভয় দেশের উচ্চ পর্যায়ের সফর বিদ্যমান বহুমাত্রিক সম্পর্কের নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বহুমাত্রিকতা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ একক রপ্তানি বাজার এবং বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রেও তারা সর্বাগ্রে অবস্থান করছে। ফলে একটি গতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ঢাকা ওয়াশিংটনের মধ্যে নিয়মিত বিভিন্ন আলোচনা হয়ে থাকে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন মূলত বিএনপির আন্দোলন সেরকম কোনো আশা জাগানীয় ফলাফল দেখাতে না পারায় এখন বর্তমান আওয়ামী লীগ সরকারের সাথে একটি সমঝোতার আসতে চাইছে যুক্তরাষ্ট্র। একথা সত্যি যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে কঠোর অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতের প্রকাশ্য অবস্থানের পর বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা নমনীয় হতে চলেছে। অপরদিকে ২১শে আগস্ট তারেক দুবাই গেলেন কেন? ২০০৪ ২১শে আগস্ট শনিবার এমিরেটসের ফ্লাইট ছাড়ার কথা রাত ৯টা ১৫ মিনিটে। যাত্রীরা সব উঠে গেছে, সবাই প্রস্তুত, কিন্তু প্লেন ছাড়ছে না। এ সময় প্লেনে একটু তাড়াহুড়ো করেই উঠলেন দুজন যাত্রী। তারা উড়োজাহাজে ওঠার পরেই গেট বন্ধ হয়ে গেল। প্লেন ছাড়ল। দুজনই ছিলেন চিন্তিত, কিছুটা উদ্বিগ্ন। এরা দুজন হলেন তারেক জিয়া এবং গিয়াসউদ্দিন আল মামুন। পুরো শহর সেদিন ছিল উত্তপ্ত, বিক্ষুব্ধ। বিকেলে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা। কোনো রকমে বেঁচে যান শেখ হাসিনা। তাকে ধানমন্ডি ৫ নম্বর সুধা সদনে নিয়ে যাওয়া হয়।
কিন্তু পুরো বঙ্গবন্ধু এভিনিউ হয়ে যায় রক্তাক্ত। 23 জন মারা যান, আহত হন শতাধিক। হাসপাতালগুলোতে মানুষের চেয়ে ছোটাছুটি, আর্তনাদ, কান্না। রক্ত দিতে হাজির হন স্বতঃস্ফূর্ত মানুষ। পুরো শহর যেন ঘটনার বীভৎসতায় হতবাক হয়ে যায়, ক্ষুব্ধ হয়ে যায়। গোটা শহর এক গণবিস্ফোরণের অপেক্ষায়। 21 আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন তারেক জিয়া। মাত্র কয়েকজন জানতেন এই পরিকল্পনার কথা। এদের মধ্যে ছিলেন মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, হারিস চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ঘটনার কিছু জানতেন না। জনসভায় সময় তিনি তার বাসায় ছিলেন। দিনটিও ছিল ছুটির দিন। ঘটনার পরপরই বাবরকে ফোন করেন পুলিশের আইজি। ঘটনা শুনে কিছু করণীয় সম্পর্কে নির্দেশ দেন। এরপরই তারেককে ফোন করেন বাবরকে ভর্ৎসনাও করেন। তারপর বলেন, যা হবার হয়ে গেছে, এটাকে ম্যানেজ করতে হবে। তারেক বাবরকে পার্টি অফিসেও কথা বলতে বলেন। এরপরই মুহুর্মুহু ফোন, চারদিক থেকে খবর আসতে থাকে। এর মধ্যে বাবর ছুটে যান নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। সেখানে গিয়ে পান দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে। দুজনকে তিনি ঘটনার বিস্তারিত বলেন। তাদের কাছে জানতে চান তাদের কি মনে হয় কারা ঘটিয়েছে এই ঘটনা। উত্তরে মান্নান ভূঁইয়া বেশ রেগেই বলেন, তোমার ভাইয়া জিয়া একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে। বাবর চালাক মানুষ, বুঝতে পারেন ঘটনা কি। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে চলে যান মন্ত্রণালয়ে। বৈঠকে বসেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। অপরদিকে তারেক রহমানের বাড়ির দরজায় টানানো হলো হাইকোর্টের নোটিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ঠিকানা না পেয়ে বাড়ির দরজায় সাটানো হয়েছে হাইকোর্টের নোটিশ। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জানানো হয় ওই ঠিকানা পাওয়া যায়নি তারেক রহমানকে, আর তাই নোটিশ লটকানো হয়েছে বাসার সামনে। তবে এ নিয়ে কেউই স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় ফিরে এসেছেন হাইকোর্টের সেই কর্মকর্তা। এদিকে গেল 18 আগস্ট হাইকোর্টের নির্দেশে দৈনিক ভোরের কাগজে তারেক রহমানের বক্তব্য প্রচার সংক্রান্ত রুলের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত 13 আগস্ট গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটার সহ সব মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে করা রুলের নোটিশ তার লন্ডনের ঠিকানায় পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে 8 আগস্ট সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামীপন্থী আইনজীবীরা অনলাইন সহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে হাইকোর্টে আবেদন করেন। অপরদিকে ইবির সেই 5 ছাত্রী আজীবন বহিষ্কার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত 5 ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালামের সভাপতিত্বে 260তম জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার HM আলী হাসান। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। আজ জরুরি সিন্ডিকেট করে তাদের 5 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা চৌধুরী, অন্তরা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের তাবাচ্ছুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান মিম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মি। রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।